সেই দুপুর থেকে পথ চলছি, এবারে পেটে কিছু না দিলে আর চলছে না। যাই, ওই দোকানটায় গিয়ে দেখি। আসুন মা, আসুন আসুন, এখানে বসুন। আর 2-5 মিনিট দেরি হলে আমি এই দোকানটা বন্ধ করে দিতাম। এই রাত হয়েছে, তারপর আকাশের অবস্থাও তো তেমন ভালো নয়। হ্যাঁ, মনে হয় বৃষ্টি নামবে। তা আমি যদি তোর দোকানে কিছুক্ষণ বিশ্রাম নিই তো সমস্যা হবে না তো? এখান থেকে আমার আশ্রমও বেশ দূরে, তাই। ছি 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 ছি, কি যে বলেন মা! আপনি সাধিকা মানুষ, আপনার চরণে ধুলো পড়লো, এই তো সৌভাগ্যী। মা মা, একটু চিড়ে বাতাসা খেতে দিই? নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আপনার। তা তো পেয়েছে বটেই। সেই সকালে বোনের বাড়িতে কিছু খেয়ে বেরিয়েছিলাম, সঙ্গে যা ছিল তা পথেই শেষ হয়ে গেছে। তো বেশ বেশ, একটু নারকেল কোড়া দিয়ে চিড়ে দিলাম। এই নিন, পেট ভরে খেয়ে নিন। হ্যাঁ, এই নিন, ধরুন ধরুন। কিন্তু মা, এই একটা কথা না আমি ঠিক বুঝলাম না। আপনি সাধিকা হয়েও বোনের বাড়িতে যান, মানে? মানে ভাবছিস সাধিকা হলে তো সংসার ত্যাগ করতে হয়? তবে আমি কেন বোনের বাড়িতে গিয়ে বাস করছিলাম? ওরে, বোনের বাড়ি আমি ভোজ খেতে যাইনি, গেছিলাম বিশেষ কাজে। বিশেষ কাজে? আসলে নিজের মায়ের পেটের বোন তো, সে যদি বিপদে পড়ে ডাকে তবে কি সেই ডাক অগ্রাহ্য করা যায় বলতো? তার মানে সেই ডাকের পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ ছিল। যদি আপনার আপত্তি না থাকে, তবে যদি সেই কারণটা বলতেন। বৃষ্টির রাতে গল্প শুনতে চাইছিস, সেটা বল। তা বেশ, তা বেশ, গল্প বলতে আমার কোনো আপত্তি নেই। তবে এটাকে গল্প না বলে ঘটনা বললেই বোধহয় ভালো হয়। আজ থেকে বছর 7 আগে আমার দিদির 2 মেয়ে, নমিতা আর সুনিতার মধ্যে বড় মেয়ে নমিতার বিয়ে হয় গোবিন্দপুরের সাহাবাড়ির বড় ছেলে মুকুলের সাথে। বিয়ের পরে কয়েক বছর সুখেই দিন কাটছিল। নমিতা গর্ভবতী হলো, কিন্তু এর পরেই যেন ওদের জীবনে নেমে আসে গ্রহণ। নমিতা তার প্রথম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায়। নমিতার সদ্যজাত সন্তান তার মায়ের আঁচল তো দূর, তার মুখ পর্যন্ত দেখতে পায় না। বাবা মুকুল, এইভাবে আর কদিন চলবে বলো তো? আমি যে খোকার দিকে তাকাতে পারছি না। দুধের শিশুটা যে কিভাবে মাকে ছাড়া থাকবে জানি না। আমিও কিছু বুঝে উঠতে পারছি না মা। খোকাকে দেখলেই যে আমার নমিতার মুখটা মনে পড়ে যাচ্ছে। আমি আমি কি করে ওকে একা হাতে মানুষ করব আমি সত্যি জানি না। বুক যে আমাদেরও ফেটে যাচ্ছে মুকুল, কিন্তু নিয়তির ওপরে তো কোনোদিন কেউ জিততে পেরেছে বলো? তাই একটা কথা বলছি বাবা, ভেবে দেখো। কি 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 কথা বাবা? বলুন না, বলুন আপনি কি কথা। মুকুল, তুমি খোকার মুখের দিকে তাকিয়ে একটা বিয়ে করো বাবা। আমি জানি এটা তোমার পক্ষে কতটা কঠিন হবে, কিন্তু কিন্তু খোকার জন্য তোমাকে এই কাজটা করতেই হবে। না বাবা, না, এমন অনুরোধ আমাকে করবেন না বাবা। আমি নমিতাকে বড় ভালোবাসতাম, ওর জায়গা আমি কাউকে দিতে পারবো না বাবা। আপনারা বরং খোকাকে নিয়ে যান। আমি 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 পারবো না। তুমি কি বলছো বাবা? হ্যাঁ,
আমাদের বয়স হয়েছে, এই বয়সে আমরা কি এত বড় দায়িত্ব নিতে পারবো? আমি সবই বুঝতে পারছি মা, কিন্তু আপনারা একবার ভাবুন তো, যদি আমি খোকার কথা ভেবে বিয়েও করি, সে কি খোকাকে নিজের সন্তানের মতো স্নেহ করবে? কখনোই নয়, কখনোই করবে না। কি হয়েছে আমার সোনার, কি হয়েছে? খিদে পেয়েছে আমার বাবাটার? তোমার দ্বিধা আর তোমার যত সন্দেহ রয়েছে সবকিছুর সমাধান হয়তো আমাদের চোখের সামনেই রয়েছে মুকুল। তার তার মানে? আমাদের সুনিতাকে তুমি বিয়ে করে নাও বাবা, ওর থেকে ভালো মা হয়তো খোকা আর পাবে না। ঠিক মুকুল, তোমার বাবা একদম ঠিক কথা বলেছেন, তুমি আর দ্বিমত করো না। এরপরেই এক শুভ দিনে মুকুল আর সুনিতার বিয়ে সম্পন্ন হয়ে যায়। খোকাও নতুন মা পায়। মুকুলের জীবন আবার যেন নতুন করে সেজে ওঠে। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। এরই মধ্যে সুনিতার কোল আলো করে এক পুত্র সন্তান জন্ম নেয়। এরপরেই একদিন হয় কি, ওরে সোনা রে, চোখে ঘুম নেই কেন বাবু? ঘুমাও লক্ষ্মীটি, ছেলেটা না ঘুমালে আমি যে জল আনতেও যেতে পারবো না। ওমা খোকা, তুই কখন ঢুকলি ঘরে? কই টের পেলাম না তো। তাই এসেছিস যখন ভালোই হয়েছে। শোন, আমি জল আনতে পুকুরে যাচ্ছি, তুই ভাইয়ের দিকে খেয়াল রাখিস, দেখবি সে যেন পড়ে না যায়, কেমন? ঘণ্টাখানেক পরে সুনিতা যখন পুকুর থেকে ফিরে এলো, তখন দেখলো ছোট খোকা বিছানায় নেই, আর না সেখানে বড় খোকা রয়েছে। সুনিতার হৃদয় কেঁপে উঠল। ছোট খোকা, ছোট খোকা, ছোট খোকা কোথায় গেল? বড় খোকা, বড় খোকা, কোথায় তুই? বড় খোকা, এ কি, তুই এখানে খেলা করছিস? আমি না তোকে বারণ করলাম যে ঘর থেকে কোথাও যাবি না? বল তোর ভাই কোথায়? কোথায় রেখেছিস ওকে? আমি কি করে জানবো ভাই কোথায়? আমি তো সেই থেকে এখানেই খেলা করছি মা। কি? একে আমার কথা শুনিসনি, তার উপরে তুই মিথ্যে কথা বলছিস। আজকে তোকে কি করছো কি সুনিতা? ও কি করেছে? মারবো না তো কি করবো গো দিদি? বিকেলবেলা ছোট খোকাকে ওর পাশে রেখে আমি বললাম যে তুই ভাইয়ের খেয়াল রাখ, আমি জল নিয়ে আসি। আর ও বিকেলবেলা? কি বলছো সুনিতা? খোকা তো সেই দুপুর থেকে আমাদের বাড়িতেই খেলা করছে, ও তোমার বাড়ি যাবে কি করে? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, আমি তো দুপুর থেকে এখানেই খেলছি, ভাইয়ের কাছে তো আমি যাইনি। হ্যাঁ, আমি তো সামনেই রয়েছি। এখন সন্ধে নামছে থেকে ভাবলাম ছেলেটাকে বাড়ি দিয়ে আসি, তখনই তুমি এলে। কি? হে, এ কি করে সম্ভব? আমি যে নিজে ওকে বললাম। তাহলে তাহলে আমার ছেলেটা কোথায় গেল? সে তো হাঁটতেও পারে না। তার কোনো বিপদ হলো না তো? হ্যাঁ, বিপদ হলো না তো? তুমি একদম চিন্তা করো না সুনিতা, ছোট খোকার কিচ্ছু হবে না, তুমি দেখো। ওগো, ও যে দুধের শিশু, ছোট্ট দুধের শিশু, ওকে কে নিয়ে গেল? আমার খোকা, আমার খোকাকে তুমি এনে দাও। খোকা, খোকা। সারা রাত সুনিতা আর মুকুল মিলে খোকাকে খুঁজলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পরদিন সকালেই প্রতিবেশী রূপা কাঁদতে কাঁদতে এসে বলল, সুনিতা, সুনিতা, সর্বনাশ হয়ে গেছে রে, তোর খোকা, তোর খোকা কোথায়? কোথায় আমার খোকা কোথায় বৌদি? কোথায় সে? আম বাগানের মধ্যে তোর খোকার দেহ পড়ে আছে সুনিতা। খোকা, খোকা, আমার খোকা, ওগো ওগো, আমার খোকাকে এখানে কে ফেলে রেখে গেছে? হ্যাঁ খোকা, খোকা। নিজেকে সামলাও সুনিতা,
এরকম করো না। খোকা আর নেই, ও আমাদের ছেড়ে চলে গেছে সুনিতা, ও আমাদের ছেড়ে চলে গেছে। হে ভগবান, কেন কেন এমন শাস্তি দিলে ওদের? কি বা অপরাধ ছিল ছোট্ট শিশুটার? খোকা! এই কি বলছেন কি মা? এই ওইটুকু বাচ্চাকে কে ওইভাবে হত্যা করলো বলুন তো? আপনি সেটা জানতে পেরেছিলেন? গ্রামের কেউ বলল হয়তো দরজা খোলা পেয়ে শেয়াল ঘরে ঢুকে বাচ্চাটাকে নিয়ে গেছে। কেউ বলল নিশ্চয়ই কোনো দুর্বৃত্তর কাজ, কিন্তু সঠিকভাবে কেউই কিছু বলতে পারল না। এদিকে সুনিতার মনে কিন্তু বারবার একটাই কথা চলতো যে সেদিন বড় খোকার বেশি ওটা কে ছিল? আমি তো নিজের চোখে দেখেছিলাম খোকাকে। তাহলে সব ক্ষতর সেরা ওষুধ হয়তো সময়। সময় মানুষকে সবটা ভুলিয়ে দেয়। ধীরে ধীরে কাটতে থাকলো দিন, সপ্তাহ, মাস, বছর। আর এইভাবেই কেটে গেল আরো 2 বছর। ততদিনে সুনিতা আবার গর্ভবতী হয়েছে। সেদিন আমার দিদি তার মেয়ের বাড়ি গিয়ে বলল, বাবা মুকুল, তোমার বাবা আর আমি একটা বিশেষ অনুরোধ নিয়ে এসেছি তোমার কাছে। আচ্ছা, আপনারা এইভাবে বলছেন কেন মা? আপনারা তো গুরুজন, অনুরোধ করবেন কেন? আসলে আগের বার যা হলো তারপর থেকে আমার আর তোমার মায়ের মনে যেন একটা ভয় ঢুকে গেছে বাবা। আর সত্যি বলতে এবারে আমরা চাই না আর এরকম অঘটন হোক। আসলে আমি আর তোমার বাবার ইচ্ছে এবারে সুনিতা আমাদের কাছে, আমাদের বাড়িতেই থাকুক। প্রথমবার তো আমরা থাকতে পারিনি, তাই এবারে যদি তোমার আপত্তি না থাকে। আরে না না, এতে আপত্তির কি আছে? দেখুন, আমার মা বাবা কেউই নেই যে সুনিতার খেয়াল রাখতে পারবে। সেখানে ও যদি ওখানে থাকে আমি খুব নিশ্চিন্ত হব। আপনারা আপনারা ওকে নিয়ে যান, আপনারা নিয়ে যান ওকে। যাক, তাহলে তো আর কোনো অসুবিধাই রইল না। সুনিতা মা, তুই নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নে মা। ঠিক আছে মা, আমি আমার আর খোকার জিনিসগুলো গুছিয়ে নিই। তবে ও তো আর আমাকে ছাড়া থাকতে পারবে না। এই বলেই আমার দিদি তার ছোট মেয়েকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। তখন সুনিতার 9 মাসের গর্ভাবস্থা শুরু হয়েছে। একদিন দিদি আমার আশ্রমে এসে উপস্থিত হলো। সত্যি কতদিন পর তোর সাথে দেখা হলো রে দিদি। তুই সংসার ছেড়েছিস আজ কতদিন হয়ে গেল। কতবার তোর নামে চিঠি পাঠিয়েছি, কিন্তু তুই আসিসনি। তখন নমিতা মারা গেল। যখন নমিতা মারা গেল তখনও তোকে জানিয়েছিলাম। দেখ দিদি, আমি সংসার ত্যাগ করেছি ঈশ্বরের সাধনা করব বলে। সেইখানে যদি পরিবারের মোহে জড়িয়ে পড়ি, সেটা কি ঠিক হবে বল? সে তুই যা বলিস বোন, এবারে কিন্তু তোকে আমার সাথে যেতেই হবে। আমি কোনো কথা শুনবো না। তোর সাথে যেতে হবে, কিন্তু কোথায়? সুনিতা আবার পোয়াতি হয়েছে বোন, আমি ওকে আমার কাছে নিয়ে এসেছি। কিন্তু জানিস তো, আগের বারের ওই ঘটনা হওয়ার পর থেকেই আমার মনে যেন এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। কেন জানি না বোন, কিন্তু আমার মনে হয় ওর আগে সন্তান হারানোর পেছনে কোনো অপশক্তির হাত রয়েছে। তাই আমি তোকে অনুরোধ করছি, এবার ওর সন্তান জন্মানোর সময় তুই যদি ওর সাথে থাকিস, আমি বড় নিশ্চিন্ত হব রে। দয়া করে আমার অনুরোধ ফেলিস না। যতই বলি সংসার ত্যাগ করেছি, কিন্তু নিজের দিদি যখন তার বিপদের দিনে এইভাবে আমার সাহায্য চাইলো,
তখন আর না করতে পারলাম না। আমি ওর সাথে ওদের বাড়ি চললাম। মাসি, তুমি এসেছো? কতদিন বাদে তোমাকে দেখলাম, কি যে ভাল লাগছে। মা, এটা কে? এটা তোর ছোট দিদা। ও মা সুনিতা, এটা বুঝি বড় ছেলে? কি সুন্দর হয়েছে। তা বাচ্চা, তোমার নাম কি? আমার নাম প্রতাপ, কিন্তু সকলে আমাকে ভালোবেসে খোকা বলেই ডাকে। ওই তো আমার জীবনের আলো মাসি। ও না থাকলে আমি বোধহয় মরেই যেতাম। ছি, ওসব কথা মুখে আনতে নেই সুনিতা। তুই এবারে শুধু নিজের বাচ্চার কথা ভাব, সব ভালো হবে দেখিস। দেখতে দেখতে আরো কটা দিন কেটে গেল। সেদিন ছিল শুক্লপক্ষের একাদশী। হঠাৎই সুনিতার যন্ত্রণা শুরু হলো। বাড়ির সকলে ব্যস্ত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে দাইমাকে ডেকে পাঠানো হলো। রাত তখন প্রায় 1টা। হঠাৎই আমি ঘরে ঢুকতে গিয়েই যেন চমকে উঠলাম। ঘরের মধ্যে এক তীব্র গন্ধ। সেই গন্ধ তোরা বুঝবি না, কিন্তু আমার বুঝতে বাকি রইল না যে দিদির সন্দেহই ঠিক। বোন, এই বোন, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিস কি? আমার যে খুব ভয় করছে, যন্ত্রণায় মেয়েটা ছটফট করছে রে। চিন্তা করিস না দিদি, যে আসার সে ঠিক আসবে, শত বাধা পেরিয়েও আসবে। আমি আমি আর পাচ্ছি না মা, আমি 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 আর পাচ্ছি না, যন্ত্রণা করছে। না, আমাকে এক্ষুনি কিছু করতে হবে, নইলে ওই অদৃশ্য শক্তি আবার সুনিতার সন্তানের ক্ষতি করতে পারে। আমাকে এক্ষুনি গৃহ বন্ধ করতে হবে। ওম নমঃ নমঃ গৃহবন্ধ সম্পন্নম। বাবা, আমার ভয় করছে। ভয় পাস না খোকা, যা ঘরে যা। হে ভগবান, এ কি প্রলয় শুরু হলো! চারিদিকে যেন এক ভয়ঙ্কর দৈত্য ঘুরে বেড়াচ্ছে। মুকুল, এদিকে এসো। হ্যাঁ, বলুন মাসিমা, কিছু বলছিলেন? মুকুল, আমি যদি তোমাকে বিনা প্রশ্ন করে কিছু করতে বলি, তুমি করবে? তার মানে? মানে পরে তোমাকে বলবো। তুমি এখন আমার সাথে এসো মুকুল। হে ঈশ্বর, আমার মেয়েটার সাথে থেকো। কিন্তু বোন কোথায় গেল? একটু আগেই তো এখানে ছিল। আমি আর মুকুল বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন প্রলয় চলছে। আকাশ যেন ফুঁসছে কোনো কারণে। ঝড়ের দাপটে পথ চলা যায় না। আমি আর মুকুল ঝড়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এই সেই ঝড় যেন আমাদের পিছু নিয়েছে। মুকুল ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মাসিমা, মাসিমা, এই ঝড় তুফানের মধ্যে যে পথ চলা যায় না, উফ, কি ভয়ঙ্কর দুর্যোগ! মাসিমা! ভয় পেও না মুকুল, আমি যতক্ষণ তোমার সাথে আছি কোনো ভয় নেই। ওম নমঃ। এটা এটা কি হলো মাসিমা? কি কি হলো এটা? হ্যাঁ, এটা কি হলো মাসিমা? ওম ভূর প্রচোদয়াৎ। মুকুল, আমাকে একটা কুড়াল এনে দাও তাড়াতাড়ি। আচ্ছা, আমি 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 দেখছি, এক্ষুনি দেখছি। ওম। চলে যা,
আমি বলছি চলে যা, চলে যা। মুকুল, তুমি কুড়াল দিয়ে গাছটা কাটতে থাকো, আমি মন্ত্র জপ করব। যতক্ষণ না গাছটা কাটা হচ্ছে থামবে না। কিন্তু কেন মাসিমা? কেন কিন্তু করার সময় নেই মুকুল, গাছটা কাটতে শুরু করো এক্ষুনি। ছেড়ে দে আমায়, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। এটা এটা তুমি কি করলে মাসি? এটা তুমি কি করলে? কে 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 কথা বললো মাসিমা? কে? দিদি গো, ঘর আলো করে মা লক্ষ্মী এসেছেন যে। মেয়ে হয়েছে গো, মেয়ে। হে ভগবান, তুমি সত্যি আছো। আর আর আমার মেয়ে সুনিতা? সুনিতাও একদম সুস্থ আছে। এটা তোমার মৃত স্ত্রী নমিতা মুকুল। কি? নমিতা? কিন্তু সে তো... হ্যাঁ, নমিতা, সেই নমিতা যে মরতে না মরতেই তুমি নতুন বউ ঘরে এনেছো। ধিক্কার তোমায়। নমিতা? নমিতা, এ কি বলছো তুমি? আমি তো আমাদের খোকার জন্যই। খোকার জন্য নয়, নিজের জন্য। তুমি একটা স্বার্থপর লোক। আর তুই তুই কত বড় অপরাধ করেছিস তোর ধারণা আছে? তুই নিজের বোনের ছোট্ট সন্তানকে হত্যা করেছিস। শুধু তাই নয়, আমি না থাকলে আজ হয়তো পরের সন্তানকেও হত্যা করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেও ওর সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিতাম না। কিন্তু তুমি সবটা পণ্ড করে দিলে। কেন কেন করলে এরকম? কেন? তুমি আমাদের খোকাকে হত্যা করেছ। নমিতা, তুমি এত নৃশংস, এত নিকৃষ্ট। তোমাকে স্ত্রী ভাবতে আমার ঘেন্না করছে। তুমি নিজের বোনের সন্তানকে... ও তো আমার নিজের বোন না, ও আমার সৎ বোন। সৎ। কি বলছো কি তুমি? সুনিতা তোমার সৎ বোন? হ্যাঁ, আমার জামাইবাবুর প্রথম পক্ষের সন্তান নমিতা। সেই স্ত্রী মারা গেলে জামাইবাবু দিদিকে বিয়ে করেন আর সুনিতার জন্ম হয়। কিন্তু দিদি তো কোনোদিন নিজের দুই মেয়ের মধ্যে তফাৎ করেননি। তাই বুঝি? কতটা জানো তুমি? আমার আজও মনে আছে সেই দিনটা। না না, কাঁদে না, কাঁদে না। কি হলো, কাঁদছো কেন? হ্যাঁ, এই তুই কি করেছিস রে বোনকা? ও কাঁদছে কেন? কি করেছিস? আমি কিছু করিনি মা। মিথ্যে কথা, তুই বোনকে মেরেছিস, তাই ও কাঁদছে। বদমাস মেয়ে, শয়তান, তোকে পুষছি আর তুই দেখাচ্ছি মজা। সেই দিন বিনা দোষে মা আমায় মেরেছিল, আর সেটাই ছিল শুরু। এরপর থেকে আমায় মাছের ছোট টুকরো দেওয়া, আমায় একা রেখে বোনকে নিয়ে মেলায় ঘুরতে যাওয়া, আবার কখনো ইচ্ছে করে আমাকে দিয়ে কাজ করানো। বাবা হয়তো সবটাই বুঝতে পারতো, কিন্তু কখনো প্রতিবাদ করেনি। এইভাবে এই অবজ্ঞার অবহেলায় আমি বড় হয়ে উঠলাম। বিয়ে হলো, সুখে সংসার করলাম, কিন্তু ভগবান হয়তো আমার কপালে সুখ লেখেননি। সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা গেলাম, কিন্তু ছেলের প্রতি মায়া একটুও কমলো না। ভেবেছিলাম ওর বাবা ওকে মানুষ করবে, কিন্তু ওর বাবা বিয়ে করলো আমারই সৎ বোনকে। না, আর না, আমার ছেলেকে আমি আমার মতো কষ্ট পেতে দেখতে পারতাম না, কখনো না। নমিতা, আমি জানতাম না যে দিদি তোর সঙ্গে এমন ব্যবহার করেছে, তোকে কষ্ট দিয়েছে। কিন্তু বিশ্বাস কর, তুই যেটা করেছিস সেটা কোনো অপরাধের থেকে কম নয়।
একটা নিষ্পাপ শিশুকে তুই হত্যা করেছিস। একবার ভেবে দেখলি না তার কথা? না, আমি ভাবতে চাইনি। আমার খোকা কষ্ট পেলে আমি কাউকে ভালো থাকতে দেব না, কাউকে না। নমিতা, তুমি ভুল ভাবছো। সুনিতা আমাদের খোকাকে বড্ড ভালোবাসে, নিজের ছেলের থেকেও বেশি। নমিতা, ও কখনো ওদের মধ্যে কোনো তফাৎ করেনি। হ্যাঁ নমিতা, সুনিতা তোর খোকাকে বড্ড ভালোবাসে রে। সেই স্নেহ ভালোবাসা আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তুই ওর সন্তানকে কেড়ে নিয়ে অন্যায় করেছিস। ওকে সেই অন্যায়ের শাস্তি দিয়েছিস যেটা ও করেইনি। নমিতা, আমি তোমাকে সত্যি ভালোবেসেছি। তুমি চলে যাবার পর জীবনটা থমকে গেছিল আমার, আর শুধুমাত্র খোকার দিকে চেয়েই আমি বিয়েটা করেছিলাম। কিন্তু তারপরে সুনিতা আমার জীবনটাকে বদলে দিয়েছিল। সুনিতা শুধু ভালো স্ত্রী নয়, ও একজন ভালো মাও। হ্যাঁ নমিতা, তো ওর খোকা ওর কাছে খুব ভালো থাকবে। বেশ, ঠিক আছে, আমি আর কখনো এখানে আসবো না, আর কোনো ক্ষতি করব না। কিন্তু যদি কখনো আমার খোকার প্রতি বিন্দু মাত্র অবজ্ঞা অবহেলা হয়, তবে আমি আবার আসবো, আবার ফিরে আসবো। এবারে বাড়ি চলো মুকুল। এতক্ষণে নিশ্চয়ই তোমার সন্তান পৃথিবীতে এসে পড়েছে। হ্যাঁ, চলুন মাসিমা। সত্যি, মারা পৃথিবীতে থাকুক বা নাই থাকুক, সন্তানদের সব সময় আগলে রাখে। হ্যাঁ, এই জন্যই যে ভগবান মায়েদের পৃথিবীতে পাঠান। এদিকে বৃষ্টিও থেমে গেছে, এবার আমি রওনা দিই। চলি রে।